আসসালামু আলাইকুম। টেক তরিকুল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদেরকে দেখাবো বেসিক এইচটিএমএল এবং সিএসএস টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে। তো গত পর্বে আমরা করছিলাম বেসিক এইচটিএমএল এবং সিএসএস ডকুমেন্ট তৈরি এবং বেসিক এইচটিএমএল এ index.html এবং সিএসএস এ করছিলাম style.css দুইটা ডকুমেন্ট। তো এখানে আমরা নোটপ্যাড প্লাস প্লাস এডিটর ব্যবহার করে কিছু এইচটিএমএল বেসিক ট্যাগ লিখছিলাম এবং style.css এটা ব্যবহার করে আমরা শুধুমাত্র প্যারামিটার একটা ব্যবহার করছিলাম h1 এর। তো এরপর থেকে আমরা আজকে নতুন কিছু দেখব। তো আমরা বেসিক এইচটিএমএল এবং সিএসএস টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বটি যারা প্রথম দেখতেছেন তারা অবশ্যই প্রথম পর্বটি দেখার জন্য আমাদের চ্যানেল টেক তরিকুল এই চ্যানেলের প্লে লিস্টে যাবেন। আপনি প্লে লিস্টে গেলে ওয়েব ডিজাইন এই যে প্লে লিস্টটা দেখতে পারতেছেন এখান থেকে আপনি প্রথম পর্বটা দেখে নেবেন, তাহলে আপনার জন্য শেখাটা সহজ হবে এবং খুব সহজেই আপনি বুঝতে পারবেন। তো চলুন আমরা আজকের পর্ব শুরু করি। তো আমরা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। আমরা গতদিন এই পর্যন্ত দেখছিলাম অর্থাৎ h1। তো h1কে আমরা হেডিং ট্যাগ জানবো, অর্থাৎ শিরোনাম যখন আমরা ব্যবহার করব ওয়েবসাইটে তখন আমরা h1 ট্যাগ ব্যবহার করব। এইভাবে আপনি h1 থেকে আমাদের আরও ট্যাগ আছে মোট 6টা h ট্যাগ, অর্থাৎ হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6, এই যে 6টা ট্যাগ আমাদের হেডিং ট্যাগ আছে। তো এটা আমি আর কয়েকটা লিখছি, তারপর আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ, আশা করি ব্যাপারটা বুঝতেছেন যে এটা আমাদের স্টার্টিং ট্যাগ এবং এটা আমাদের এন্ডিং ট্যাগ। দুইটার পার্থক্য হলো স্টার্টিং ট্যাগে কোনো স্ল্যাশ ব্যবহার হবে না এবং এন্ডিং ট্যাগে স্ল্যাশ ব্যবহার হবে। আমরা যা কিছু লিখব আমাদের স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগের মাঝখানে লিখব। তো আমরা এটা লিখি, যেহেতু আমাদের এটা হেডিং 2, তাহলে আমরা লিখি দিস ইজ হেডিং 2। তো দিস ইজ হেডিং 2 অর্থাৎ h1 এবং h2। তো আমরা কন্ট্রোল এস এর মাধ্যমে সেভ করতে পারি। সেভ করে যদি আপনি রান করেন তাহলে আমাদের হেডিং 2টা কি পরিবর্তন হয় সেটা একটু লক্ষ্য করুন। দিস ইজ হেডিং 1 এবং দিস ইজ হেডিং 2। এইভাবে যদি আমরা প্রত্যেকটা হেডিং ট্যাগ লিখি তাহলে দেখা যাবে যে আমাদের প্রত্যেকটা লেখার সাইজ অর্থাৎ কমতে থাকবে। তো আমরা হেডিং 2 এইভাবে আমরা আরও 4টা হেডিং ট্যাগ লিখে ফেলি। আমি এইচ দিয়ে লিখছি, পরে আপনাদেরকে বোঝাই দিচ্ছি। এইচ, এবার শিফট ধরে হোম প্রেস করবেন, তাহলে বাম পাশে যতগুলো আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপর কন্ট্রোল ধরে ডি প্রেস করবেন, 1, 5, 6। তাহলে দেখুন আমাদের মোট h1, h2, h3, h4, h5, h6 এগুলো কিন্তু আমরা সহজেই কপি করে নিতে পারি। তো আপনি তারপর নিচে নিচে বসাই দিলেন এবং এখানে যে আমাদের h2 ছিল তাহলে আমরা এখানে h3, এখানেও সেম 3, এখানে 4, এখানে 4, এখানে দিবেন 5, h5 হয়ে যাবে, এখানে দিবেন 5 এবং লাস্ট যেটা সেটা হলো এখানে 6 এবং এখানে 6। তাহলে আমাদের কিন্তু খুব সহজে আমরা যত শর্টকাটগুলো ব্যবহার করব তত দ্রুততার সাথে আপনি HTML এবং CSS কোডগুলো লিখতে পারবেন। তাহলে আমরা এখানে মাঝখানে লিখে দিই ট্যাগের যে এটার নাম দিস ইজ হেডিং 3। তারপর আমাদের দিস ইজ হেডিং 4, তারপর দিস ইজ হেডিং 5।
এবং লাস্টটা হলো দিস ইজ হেডিং 6, অর্থাৎ আমরা নামটা বলে দিচ্ছি যেন আপনাদের মনে থাকে। দিস ইজ হেডিং 6। তো আমাদের হয়ে গেছে H1 ট্যাগ, 2 ট্যাগ এবং এইভাবে পর্যায়ক্রমে H6 পর্যন্ত। তো আমরা যখন ব্যবহার করব, ওয়েবসাইটের প্রজেক্ট করব, টেমপ্লেট বিভিন্ন রকম তৈরি করব HTML দিয়ে, তখন আমরা আসলে লক্ষণীয়ভাবে দেখব যে H1 ট্যাগটা কোথায় ব্যবহার করব, H3টা কোথায় ব্যবহার করব, H6টা কোথায় ব্যবহার করব। তো এখানে আমি বলে রাখি, সবসময় শিরোনাম হিসাবে ব্যবহার করার জন্য আমরা H2 ট্যাগটা ব্যবহার করব। তো আপনি Ctrl+S দিয়ে সেভ দেবেন। দেওয়ার পর যদি আমাদের রান করা আছে, সেই রান অপশনে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখুন দিস ইজ হেডিং 1, এটা পূর্বের। আজকে আমরা লিখছি দিস ইজ হেডিং 2 থেকে। এবার এখানে আপনি রিফ্রেশ করবেন, দেখুন দিস ইজ হেডিং 2 একটু বড় সাইজ, দিস ইজ হেডিং 3 তার থেকে ছোট। এইভাবে পর্যায়ক্রমে যখন যেরকম সাইজ আপনার লাগবে লেখার ফন্ট শিরোনাম দেওয়ার জন্য, আপনি তখন এইভাবে 6টা সাইজে আপনি লিখতে পারবেন। আবার আমরা নোটপ্যাড++-এ যাই। এখন আমাদের H1, H2 এই ট্যাগগুলো খুব বেসিক, এগুলো আপনি একবারেই পারবেন, এজন্য এই ট্যাগগুলো নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আপনি তার পরবর্তী আমরা আরও কিছু নতুন ট্যাগ দেখি। তো আমরা এখানে P ট্যাগ দেখি। সেমভাবে আপনি কিন্তু ট্যাগ লিখবেন। এটা আমাদের স্টার্টিং ট্যাগ এবং এটা যেহেতু ডাবল ট্যাগ, সেজন্য আমাদের স্ল্যাশ দিয়ে এন্ডিং ট্যাগ শেষ করতে হবে। তাহলে এই যে স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ, এটা আমাদের পি ট্যাগ। পি ট্যাগ আমরা কেন ব্যবহার করব? আমাদের ওয়েবসাইটে বিভিন্ন রকমের লেখা লাগবে, সেই লেখাগুলো যদি প্যারাগ্রাফ আকারে আমরা লিখতে চাই, তখন আমাদের এই পি ট্যাগটা ইউজ করতে হবে। পি ট্যাগের মাঝখানে যদি আমরা লিখি, সংক্ষেপে লিখে দিই আমরা প্রথম আলো লিখলাম, তাহলে পি ট্যাগের ভিতরে আমাদের প্রথম আলো। আমরা যদি Ctrl+S দিয়ে সেভ করি এবং যেটাখানে রান করেছে সেখানে আমরা রিফ্রেশ করে দেখি যে পি ট্যাগ যে আমরা লিখলাম, সেই পি ট্যাগের কারণে কোন অপশনটা আসছে এবং লেখার সাইজ এবং ফন্টগুলো কেমন। তো রিফ্রেশ করুন, দেখুন প্রথম আলো। তো আমরা আরও কিছু ট্যাগ দেখি। তো আমরা এখানে পি ট্যাগ লিখলাম। তারপর যদি আপনি এখানে ইমেজ আনতে চান, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যদি একটা পিকচার আনতে চান, একটা ইমেজ আনতে চান, তাহলে কিন্তু আপনাকে একইভাবে ট্যাগ ব্যবহার করতে হবে। তো আপনাকে এখানে ইমেজ ট্যাগ ব্যবহার করতে হবে, IMG ইমেজ ট্যাগ। এটা আপনার সিঙ্গেল ট্যাগ, তাহলে স্ল্যাশ দিয়ে আমাদের শেষ করতে হবে। তাহলে এটা স্টার্টিং ট্যাগ এবং এটা এন্ডিং ট্যাগ। তাহলে সিঙ্গেল ট্যাগ হলে আশা করি ব্যাপারটা বুঝতেছেন যে সিঙ্গেল ট্যাগ যখনই হবে তখন এই কথাটা আমরা একবারে লিখব। দেখুন পি ট্যাগটা যখন ডাবল ছিল তখন পি এখানেও লেখা ছিল এবং লাস্টের দিকে যেখানে এন্ডিং ট্যাগ করা হয়েছে, শেষ করা হয়েছে, সেখানেও কিন্তু পি লেখা আছে। কিন্তু ইমেজ IMG যে ট্যাগটা আমি লিখলাম, এই ট্যাগটা স্টার্টিং ট্যাগ হলো এই পর্যন্ত এবং এন্ডিং ট্যাগ এই স্ল্যাশ থেকে শুরু এই পর্যন্ত। অর্থাৎ এন্ডিং ট্যাগে এবং স্টার্টিং ট্যাগে আমার যদি সিঙ্গেল ট্যাগ হয় তাহলে আমি একবারই কথাটা লিখতে পারবো। তো এখানে ইমেজ যদি আমি আনতে চাই, তাহলে আমাদের ইমেজের যেখানে সোর্স আছে সেই সোর্সটাকে আগে আইডেন্টিফাই করে দিতে হবে, অর্থাৎ ইন্ডিকেট করে নির্দিষ্ট করে আপনি দেবেন যে আপনার ইমেজটা, পিকচারটা কোথায় আছে। তো এই যে H1, H2 এইভাবে হেডিং, প্যারাগ্রাফ, ইমেজ, তারপর বডি, হেড, এই যে লিঙ্ক ট্যাগ, টাইটেল ট্যাগ, হেড ট্যাগ, HTML ট্যাগ, এইভাবে আপনি HTML এর যত ট্যাগগুলো আয়ত্ত করতে পারবেন, আপনার ওয়েবসাইটে ডিজাইন করতে যেয়ে, আপনার ওয়েবসাইটের প্রজেক্টের কাজ করতে যেয়ে আপনার ততটা ইজি লাগবে। আপনি যতগুলোভাবে প্র্যাকটিস করবেন HTML ট্যাগগুলো আপনার আয়ত্ত থাকবে, আপনি খুব সহজেই HTML এর মাধ্যমে সমস্ত ওয়েবসাইটের স্ট্রাকচারটা আপনি কিন্তু তৈরি করতে পারবেন। তো এই যে HTML ট্যাগ আমরা এখানে লিখছি কিছু কিছু, আমরা যেহেতু টিউটোরিয়াল বানাচ্ছি, তো আমরা প্রত্যেকটা আপনাকে কিছু কিছু যেগুলো খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ যেগুলো ব্যবহার করা লাগবেই, সেই ট্যাগগুলো দেখাই দেব এবং আপনিও গুগলের মাধ্যমে, অর্থাৎ আমি কিছু রুলস বলে দিচ্ছি, কিছু নিয়ম বলে দিচ্ছি, এই নিয়ম অনুযায়ী যদি আপনি একা একাই প্র্যাকটিস করেন আমাদের কথা মতো, অর্থাৎ আমরা যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে আমি আশা করি আপনারা খুব সহজেই ওয়েব ডিজাইনটা শিখতে পারবেন। তো আমরা যেহেতু HTML ট্যাগ শিখছি, এই ট্যাগ আপনি কোথায় পাবেন, অর্থাৎ কোন ট্যাগ, কয়টা ট্যাগ আছে HTML এর, এই ট্যাগগুলোর জন্য আপনি প্রথমে গুগলে যাবেন। গুগলে লিখবেন HTML
ট্যাগ লিস্ট, তারপর আপনি সার্চ দেবেন। তো আমরা HTML ট্যাগ লিস্ট দিয়ে সার্চ দিলাম গুগলে। এখন দেখুন এই যে এখানে একটা ওয়েবসাইট আছে, এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেকগুলো রেফারেন্স সহ ওয়েবসাইট চলে এসছে। তো প্রথমের পরেরটা দেখুন HTML লিস্ট w3schools.com, এটা দেখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ সারা ওয়ার্ল্ড ব্যাপী HTML এবং CSS এবং ওয়েব ডিজাইন রিলেটেড যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ম্যাক্সিমাম আছে সবগুলোই w3schools.com এর মাধ্যমে অনেক ভালোভাবে শেখানো হয়। তাহলে আপনি এখানে HTML ট্যাগ লিস্টে ক্লিক করলেন। ক্লিক করার পর দেখুন আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা HTML ট্যাগ কোনটার কি কাজ সবগুলো কিন্তু এখানে চলে আসতেছে। তাহলে এই যে ট্যাগগুলো আপনি দেখতেছেন, এই ট্যাগগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো আমরা যদি এখানে দেখি UL, আমরা দেখাবো আপনাকে, কিন্তু আপনিও যদি নিজে নিজে কিছুটা সার্চ করে কিছুটা ট্যাগ যেটা পারছেন না সেটা গুগলের মাধ্যমে শেখেন, তাহলে আমি আশা করি আপনার এই টিউটোরিয়ালটা দেখে অনেক উপকার হবে এবং আপনি প্রকৃতপক্ষেই ওয়েব ডিজাইন খুব ভালোভাবে শিখতে পারবেন। তো দেখুন আপনি যখন আপনার HTML এ অর্থাৎ নোটপ্যাড++এ এখানে ট্যাগগুলো ব্যবহার করতে হবে, তো আপনি জানেন না যে UL ট্যাগের কাজটা কি, তখন আপনি গুগলে চলে যেয়ে আপনি লিখলেন যে HTML ট্যাগ লিস্ট, তখন আপনার কিন্তু HTML ট্যাগ লিস্টটা চলে আসলো। আরও ট্যাগ আছে, আমি প্রত্যেকটা আপনাদেরকে দেখাবো। তো এখানে যদি আপনি UL এর কথাটা হলো আনঅর্ডার লিস্ট। আমরা যখন কোনো কিছুকে আনঅর্ডার হিসাবে ব্যবহার করব তখন কিন্তু UL ট্যাগ ব্যবহার করা লাগবে। এইভাবে আপনি যখন আপনি নেক্সট করবেন, এইভাবে আপনার প্রত্যেকটা জায়গায় কোন কোন ট্যাগ কীভাবে কী কাজ করে প্রত্যেকটা কিন্তু এখানে দেওয়া থাকবে। অর্থাৎ এই যে UL এবং LI, অর্থাৎ প্রত্যেকটা ট্যাগের কাজ আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে। আর আপনি কখনো এমন ভয় পাবেন না যে এত ট্যাগ আমি কিভাবে মুখস্থ করব। আমি বলতেছি যে HTML টিউটোরিয়াল যে আমরা করতেছি, HTML দিয়ে আমরা যে ওয়েবসাইট তৈরি করব, এই HTML দিয়ে ওয়েব ডিজাইন করতে গেলে আপনাকে খুব বেশি অনেক কয়টা ট্যাগ মুখস্থ করা লাগবে না। অর্থাৎ আপনার যে কয়টা ট্যাগ খুব বেশি ইউজ হবে আমরা সেই টিউটোরিয়ালের মাধ্যমে সেই কয়টা ট্যাগগুলো বেশি বেশি আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি আমরা দেখাই দেবো যে কোন ট্যাগগুলো কীভাবে কাজ করে। তো চলুন আমাদের নোটপ্যাড++ আমরা যাই। এবার এখানে H4, তাহলে আমরা যেই ওয়েবসাইটটিতে গেলাম এটা হলো w3schools.com এর ওয়েবসাইট। তো এখান থেকে যদি আপনি এই যে এখানে একটা পিকচার আছে, এখানে ওপেন করুন। ওপেন করার পর দেখুন সেভ ইমেজ, অর্থাৎ আমরা যদি এখান থেকে ইমেজটা একটা সেভ করলাম, এটা আমরা আমাদের ডেস্কটপে যেখানে ফাইল আছে সেখানে রাখি। এই যে ডেস্কটপ এবং বেসিক HTML এবং CSS এখানে। তো এখানে আমি একটা নাম দিলাম, পিকচারটার নাম W3S, পিকচারটা সেভ করলাম। আমাদের পিকচারটা কিন্তু সেভ হয়ে গেল। এবার আমরা আমাদের নোটপ্যাড++-এ চলে আসি। এই যে আমি যে ইমেজ ট্যাগটা লিখলাম, কিভাবে আমরা একটা ইমেজ আমাদের ওয়েবসাইটে দেখাতে পারবো সেই জন্য আমাদের এই ইমেজ ট্যাগটা ব্যবহার করতে হবে। তো ইমেজ ট্যাগ ব্যবহার করার পর এখানে আপনাকে লিখতে হবে SRC-র কথাটার অর্থ হলো সোর্স। আপনি যেই ইমেজটা আপনার ওয়েবসাইটে প্রদর্শন করতে চাচ্ছেন সেই ইমেজটা আপনার কম্পিউটারের কোথায় আছে, অর্থাৎ কোন ফাইলে আপনার কম্পিউটারে সেই ইমেজটা আছে সেই জায়গাটার লোকেশন অর্থাৎ সোর্সটা কিন্তু আপনাকে বলে দিতে হবে। সেই জন্য আপনাকে প্রথমে সোর্স লেখার পর সমান দেবেন চিহ্ন, তারপর আপনি ডাবল কোটেশন দিয়ে রাখবেন। এবার দেখুন লক্ষণীয় বিষয় এখানে যে আমরা এই ফোল্ডারটা আমাদের বেসিক HTML টিউটোরিয়াল, অর্থাৎ আজকে দ্বিতীয় পর্ব। তাহলে এখানে আমাদের ইন্ডেক্স ফাইল, এখানে আমাদের style.css ফাইল, এখানে আমরা যে ইমেজটা সেভ করলাম সেই ইমেজটা। তাহলে এইটা আপনি সবসময় চেষ্টা করবেন যেখানে index.html, style.css এইগুলো আছে সেখানে আপনি একটা ফোল্ডার করে নেবেন, এইটা সবচেয়ে ভালো উপায়। তাহলে আপনার ওয়েবসাইট ডিজাইন করতে গেলে যখন অনেক কয়টা পিকচার আপনি ইউজ করবেন বা ইমেজ ইউজ করবেন সেই সময় আপনার সুবিধা হবে। এজন্য একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন, ফোল্ডারের নাম আপনি ইচ্ছা মতো দেবেন, তবে ইমেজ দেওয়াটাই ভালো, ইমেজেস। তাহলে আমরা এই যে w3s.png এই পিকচারটা ডাউনলোড করলাম, এটা আমরা এখান থেকে কাট করে আমরা ইমেজের যে ফোল্ডারটা করলাম এখানে আমরা পেস্ট করে রেখে দিই। তাহলে দেখুন আমাদের যে ইমেজটা আমরা নিলাম তার ইমেজটার লোকেশন কোথায়, আমরা এখানে ইমেজ ট্যাগ লিখেছি, লেখার পর সোর্স, SRC তে সোর্স মানে ইমেজটা কোথায় আছে, কোন ইমেজটাকে আমরা শো করতে চাচ্ছি
সেইটা দেখানোর জন্য আমরা দেখি লক্ষণীয় বিষয় যেখানে ইমেজ আছে, ইমেজেস এই ফোল্ডারের ভিতরে আছে কি w3s.png। এই কথাটা এক্সটেনশন সহ আমরা যদি এখানে লিখে দিই তাহলে কিন্তু আমাদের ইমেজটা আমাদের ওয়েবসাইটে চলে আসবে। তাহলে এটা আছে কোথায় আমাদের ইমেজেস, আমরা পুরোটা লিখবো এখানে ইমেজেস, IMAGES ইমেজেস। এখন দেখুন আমাদের ইমেজেস নামে একটা ফোল্ডার ছিল, ফোল্ডারের ভিতরে যে আমাদের w3s.png নামের পিকচারটা, সেই জন্য আপনি যখন ফোল্ডারের ভিতর প্রবেশ করবেন তখন আপনাকে স্ল্যাশ দিতে হবে। তাহলে ইমেজেস স্ল্যাশ w3s.png। অবশ্যই লক্ষণীয় বিষয় খেয়াল রাখবেন যে যখন আপনি একটা ইমেজ লিখবেন তখন তার ডট এক্সটেনশন যেন ঠিক থাকে, অর্থাৎ আপনার ইমেজে যেইভাবে লেখা আছে হুবহু সেইভাবে আপনাকে দিতে হবে, তাহলে কিন্তু আপনার ইমেজটা পাবে, অন্যথায় পাবে না। তাহলে আমাদের ইমেজেস স্ল্যাশ w3s.png এটা আমরা লিখলাম। এবার আপনি Ctrl+S দিয়ে সেভ করে দিলাম। এবার আমরা যদি আমাদের রান করা আছে, যেখানে দেখুন হেডিং ট্যাগগুলো লেখা ছিল, প্যারাগ্রাফ ট্যাগ লেখা আছে। এবার আমরা নতুন যে ট্যাগটি লিখলাম সেটা হলো ইমেজ ট্যাগ। তাহলে আমরা এখানে রিফ্রেশ করি, দেখি আমাদের ইমেজটা এসছে কিনা। দেখুন w3 স্কুল থেকে আমরা যে ইমেজটা ডাউনলোড করলাম সেই ইমেজটা কিন্তু আমাদের এখানে চলে এসেছে। এখন দেখুন আমি যে কথাগুলো বললাম, যদি আমরা অল্প কিছু মিস্টেক করি, অল্প কিছু ভুল করি, তাহলে আমাদের ইমেজটা আসবে কিনা। মনে করুন এখানে ছিল w3s.png, আপনি এই ডটটা দিলেন না, এবার আপনি Ctrl+S দিয়ে সেভ করলেন, তাহলে আমাদের পূর্বের অবস্থায় চলে যায় রান করা, যে আমাদের ইমেজটা আছে। যখন আমরা সঠিকভাবে .png লিখছিলাম তখন আমাদের ইমেজটা এখানে কিন্তু শো করছিল। এখন যে আমরা রিফ্রেশ করব, দেখুন কি হয়। দেখুন আমাদের ইমেজটা এমনভাবে আকৃতি দেখাবে, অর্থাৎ আমাদের ইমেজের যে ট্যাগ আমরা লিখছি সেই ইমেজের ট্যাগটাই আমাদের সমস্যা হয়েছে, অর্থাৎ আমাদের কোথাও কোনো ভুল আছে, সেই জন্য আমাদের কিন্তু এখানে দেখায়নি। আপনি এখান থেকে দেখতে পারেন ইনস্পেক্ট এলিমেন্ট, অর্থাৎ আমাদের যদি কোথাও ভুল হয় style.css এবং HTML লিখতে, তাহলে আপনি এখানে নিচে প্রত্যেকটা লাইন বাই লাইন আইডেন্টিফাই করে চিনতে পারবেন। তাহলে আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন আমাদের ইমেজটা কিন্তু এখানে সিলেক্ট আছে, অর্থাৎ আমরা লিখেছি ইমেজেস স্ল্যাশ w3 ডট দেওয়া হয়নি spng, এই জন্য কিন্তু আমাদের ইমেজটা শো করে নাই। তাহলে আমরা নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাই, এখানে আমাদের যেই সঠিকটা ছিল যে ডট থাকবে .png। এবার আমরা Ctrl+S প্রেস করি, তাহলে দেখুন আমাদের Ctrl+S প্রেস করার কারণে ইমেজের ট্যাগটা, ইমেজের লোকেশনটা, ইমেজের সোর্সটা পরিপূর্ণভাবে সঠিক হয়েছে। তাহলে আমরা এখন যদি রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের ইমেজটা আবার আগের মতো অর্থাৎ ভালোভাবে শো করতেছে। তো আমরা এই যে প্যারাগ্রাফ ট্যাগ যেখানে লিখলাম, চলুন সেখানে নোটপ্যাড প্লাস প্লাসে, তাহলে প্যারাগ্রাফ ট্যাগের ভিতর আমি লিখেছি প্রথম আলো। আপনার সকলে পরিচিত যে প্রথম আলো একটা পত্রিকার নাম। তাহলে আমরা যদি এমন চাই যে আমাদের ওয়েবসাইটে আমরা প্রথম আলো কথাটা লিখলাম অথবা অন্য কোনো কথা লিখলাম বা অন্য কোনো ওয়েবসাইটের নাম লিখলাম এবং আমরা যে এখানে রান করতেছি এখানে ক্লিক করলেই আমাকে প্রথম আলোতে নিয়ে যাবে। তো এই কাজটা যদি আপনি করতে চান তাহলে আপনার নোটপ্যাড প্লাস প্লাসে যেখানে আপনি এই যে প্রথম আলো আমরা পি ট্যাগের ভিতরে লিখছি, এখানে আপনার একটা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে, অর্থাৎ লিঙ্ক করে দিতে হবে। অর্থাৎ প্রথম আলোতে আমি যদি ক্লিক করি কোন ওয়েবসাইটে যাবে সেই ওয়েবসাইট আপনার লিঙ্কিং করে দিতে হবে। সেজন্য আপনি এখানে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করবেন। অ্যাঙ্কর ট্যাগটা ডাবল ট্যাগ, তাহলে আমি এই পাশে লিখলাম ফার্স্ট অর্থাৎ স্টার্টিং ট্যাগ এবং এই দিকে লাস্টের দিকে আমি এন্ডিং ট্যাগ দিয়ে দিলাম। তাহলে অ্যাঙ্কর ট্যাগের এটা আমার স্টার্টিং ট্যাগ, এটা আমার এন্ডিং ট্যাগ। এবার অ্যাঙ্কর ট্যাগের এই জায়গাটায় স্পেস দিয়ে আপনাকে ওই লোকেশনটা বলে দিতে হবে যেই লোকেশনে আপনি চাইতেছেন যে আমি এখানে ক্লিক করলে আমার ওই ওয়েবসাইটটা নিয়ে যাবে। তো যেহেতু আমি এখানে প্রথম আলো লিখেছি তাহলে আমাদের সঠিকভাবে যে প্রথম আলো আছে অর্থাৎ প্রথম আলো নাম অনুযায়ী ওই তার ওয়েবসাইটটা দেওয়াটাই শ্রেষ্ঠ হবে। এই জন্য আপনাকে কোন ওয়েবসাইট দিবেন আমরা ইতিপূর্বে দেখাইছি যে আমরা দেখুন লিঙ্কে লিখছিলাম href হাইপার রেফারেন্স style.css। অনুরূপভাবে আপনার এই অ্যাঙ্কর ট্যাগের এখানেও কিন্তু href দিয়ে হাইপার রেফারেন্স করে দিতে হবে যে আপনি প্রথম আলোতে যদি ক্লিক করেন তাহলে কোন রেফারেন্সে সে শো করবে। এই জন্য আপনি লিখবেন href, তারপর একইভাবে আপনি ডাবল কোটেশন দিলেন এবার দেখুন আমাদের যেই ওয়েবসাইটের ঠিকানাটা আমরা দিতে চাচ্ছি সেইটা দিতে হবে। সেই জন্য আমাদের দিতে হবে http
তারপর দেবেন কলন, তারপর স্ল্যাশ স্ল্যাশ, তারপর দেবেন www ডট প্রথম আলো ডট কম। তাহলে দেখুন HREF আমরা HTTP পূর্ণরূপ হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই কথাটা দেবেন, এই কথাটা দিলে আপনার ওয়েবসাইটটা খুব সহজে পাবে। যদি এই কথাটা না দেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে। সেজন্য অবশ্যই http:// তারপর আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটের নাম www.prothom-alo.com অর্থাৎ -alo.com। এবার দিয়ে আপনি যদি এটা সেভ করে দেন, অ্যাঙ্কর ট্যাগ কন্ট্রোল এস এর মাধ্যমে সেভ করে দিবেন। এবার আমাদের যেখানে রান করা ছিল, যে এখানে লেখা ছিল প্রথম আলো, লক্ষ্য করুন আমরা রিফ্রেশ করার আগে কিন্তু দেখছি রিফ্রেশ করলে আমাদের কি পরিবর্তনটা হয়। দেখুন আমরা যদি রিফ্রেশ করি তাহলে এখানে দেখুন লিঙ্কিং হয়ে গেছে। যদি আমরা এখন এখানে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের সরাসরি এখান থেকে প্রথম আলোতে নিয়ে চলে যাবে। তো দেখুন কিভাবে যাই, এই যে দেখুন প্রথম আলো পেজটি আমাদের ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। তাহলে আমরা আমাদের প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে প্রথম আলো লিখে তাকে লিঙ্কিং করার মাধ্যমে কিন্তু আমরা এখানে ওয়েবসাইটটাই প্রবেশ করতে পারলাম। তাহলে এই হলো আমাদের প্রথম আলো এবং এটা আমরা লিঙ্কিং করার মাধ্যমে আসলাম। তো আমরা আমাদের কাজে যাই এবং প্রথম আলো আমাদের কমপ্লিট হয়ে গেল। এটা তো ছিল আমাদের পি ট্যাগ। চলুন নোটপ্যাড প্লাস প্লাসে, তাহলে দেখুন আমাদের যেখানে পি ট্যাগ ছিল, এই যে পি ট্যাগ, এই পি ট্যাগের ভিতরে ছিল প্রথম আলো। এই টেক্সট, এর লেখালেখিকে বলা হয় টেক্সট। তাহলে টেক্সটকে আমরা লিঙ্কিং করতে পারলাম, অর্থাৎ লিঙ্ক করলাম। যে কোনো টেক্সট আপনি লিখবেন, তার ওয়েবসাইট HREF হাইপার রেফারেন্স ওখানে লোকেশন দেবেন, সেই ওয়েবসাইটে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। এখন দেখুন আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই দিই, যে আমরা এখানে একটা ইমেজ ট্যাগ নিয়েছি। ইমেজ ট্যাগটা যে আমরা কোথা থেকে নিয়েছিলাম, W3 স্কুল থেকে নিয়েছিলাম। তাহলে আমরা এখন যদি এরকম চাই কখনো যে আমাদের ইমেজটাকে লিঙ্ক করব, যে আমরা একটা ইমেজ নেব, সেই ইমেজে ক্লিক করব, ক্লিক করলে নির্দিষ্ট একটা ওয়েবসাইটে চলে যাবে। এইটা করার জন্য আপনাকে এই ইমেজের পূর্বেই যথারীতিভাবেই অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে এবং এটা লাস্টে আপনার এন্ডিং ট্যাগ শেষ করতে হবে, অর্থাৎ ট্যাগটা শেষ করতে হবে। আমি ট্যাগ শুরু করলাম এবং শেষ করলাম। অ্যাঙ্কর ট্যাগ, আশা করি জিনিসটা বুঝতেছেন। অ্যাঙ্কর ট্যাগ, ডাবল ট্যাগ, সেজন্য আমরা এখানেও লিখছি, এখানেও লিখছি। এবার এই আমাদের যেখানে অ্যাঙ্কর ট্যাগ শুরু হয়েছে সেখানে একটা স্পেস দিয়ে আপনাকে আবার লিখে দিতে হবে হাইপার রেফারেন্স, অর্থাৎ HREF। তারপর আপনি সমান সমান দেবেন, তারপর ডাবল কোটেশন দেবেন। এবং একইভাবে আপনি এই যে ইমেজটা নিয়েছেন w3school.com থেকে, তো আমরা চাচ্ছি যে এই ইমেজে ক্লিক করলেই ডাইরেক্ট আমাদের w3school.com এর ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। সেজন্য আপনাকে কী করতে হবে, সেজন্য আপনি HTTP একইভাবে লিখবেন, তারপর দিবেন ://। তাহলে HTTP কথাটার অর্থ হলো কি, হাইপার ট্রান্সফার প্রোটোকল, HTTP। তাহলে এখানে আপনি লিখে দেবেন কোন ওয়েবসাইট, যেই ওয়েবসাইটটা আপনি শো করতে চাচ্ছেন। তাহলে www.w3schools.com। তাহলে আমরা এখানে লিখলাম w3schools.com। এটা লিখে যদি আপনি কন্ট্রোল এস এর মাধ্যমে সেভ করে দেন তাহলে আপনার কি হবে। এখন আমরা রান করি, দেখুন আমাদের রান করার পূর্বে, অর্থাৎ আমরা যখন লিঙ্কিং করিনি তখন আমাদের ইমেজটা কিন্তু এরকম ছিল এবং মাউস নিয়ে আসলে, অর্থাৎ কার্সরটা যদি আমরা নিয়ে আসি তাহলে কার্সরের মতোই চিহ্ন থাকে। এখন যদি আমরা রিফ্রেশ করে দিই এবং কার্সরটা এখানে নিয়ে আসি ইমেজের উপরে, তাহলে দেখুন আমরা যখন কার্সরটা বাইরে রাখছি, অর্থাৎ ইমেজের লিঙ্কিং করা জায়গার বাইরে, তখন কিন্তু আমাদের মাউস বা কার্সরের মতোই চিহ্নটা দেখাচ্ছে। যখনই আমরা লিঙ্কিং করা কোনো ইমেজের ওপরে, লিঙ্কিং করা কোনো টেক্সটের ওপরে আমরা আমাদের মাউস বা কার্সরটা নিয়ে আসবো, তখন একটা হাত মতো চিহ্ন দেখুন চলে আসতেছে প্রতীক। তাহলে আমরা বুঝতেছি যে এখানে আমাদের লিঙ্কিং হয়ে গেছে। যদি আমরা এই ইমেজে এখন ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সরাসরি w3school.com এ নিয়ে চলে যাবে। তো আমরা দেখি যে ক্লিক করে আমাদের লিঙ্কটা সঠিকভাবে পেয়েছে কিনা। তো আমরা ক্লিক করি, দেখুন w3 schools অনলাইন ওয়েব টিউটোরিয়ালস, অর্থাৎ w3school.com এ কিন্তু আমাদের নিয়ে চলে গেছে। তাহলে আপনি এই যে w3school.com, এখান থেকে ট্যাগগুলো কিছু কিছু দেখবেন, দেখার পর আপনি এই ট্যাগগুলো আমরা যেভাবে দেখাচ্ছি আপনি নিজেও কিছু গুগল সার্চ করবেন, সার্চ করে কোন ট্যাগের কী কাজ, কেন এই ট্যাগটা ব্যবহার করা হচ্ছে, এই সম্পর্কে কিন্তু আপনি গুগল থেকে সবচেয়ে ভালোভাবে জেনে নিতে পারেন। যদি আপনার আগ্রহ থাকে কেউ কিন্তু আপনাকে শেখাই দেবে না, অর্থাৎ আমরা যে ভিডিও দিতেছি টিউটোরিয়াল আকারে, এই ভিডিওর মাধ্যমে আপনি কিছুটা সাপোর্ট পাবেন, কিছুটা হেল্প পাবেন।
ভাবেন যে আপনার শেখাটা সহজ হবে, কিন্তু আপনার শিখতে হলে আপনার নিজেকেই শিখতে হবে। নিজের আগ্রহ, নিজের চেষ্টা অনেক বেশি বাড়াতে হবে এবং আপনাকে সময় দিয়ে গুগলে এবং ইউটিউবে সার্চ দিয়ে আপনার প্রত্যেকটা ট্যাগ কিভাবে কি কাজ করতেছে, যেমন আমি যদি এখানে উদাহরণ দিই একটা, যে মনে করেন পি ট্যাগ, আপনারা অবশ্যই পি ট্যাগটা শিখে ফেলেছেন। আমি দেখাই দিয়েছি যে দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ। তাহলে পি ট্যাগটা কি কাজ করে এটা যদি আপনি না জেনে থাকেন, মনে করেন পি ট্যাগটা আপনি প্রথম শুনলেন জীবনে, পি ট্যাগটাই কি কাজ সেটা আপনি জানবেন। তাহলে এখানে আপনি লিখুন, এখানে লিখবেন HTML পি ট্যাগ, এখানে দিবেন টিউটোরিয়ালে দিলেন, তারপর আপনি গুগলে সার্চ করবেন। দেখুন HTML পি ট্যাগ টিউটোরিয়াল, তাহলে আপনার এখানে অনেক ওয়েবসাইট চলে আসবে যে প্যারাগ্রাফে কি করা হয় সব কিছুতে। আপনি যে কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করবেন, প্রবেশ করার পর আপনি পি ট্যাগটাই কিভাবে কাজ করে, কি রেফারেন্স দিতে হয় সব কিছু করতে আপনি পেয়ে যাবেন। দেখুন আমাদের w3schools.com এ ওয়েবসাইটে এসেছি, এখানে লেখা আছে দিস ইজ সাম টেক্সট ইন এ প্যারাগ্রাফ, অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ লেখার জন্য কিন্তু আমরা এই পি ট্যাগটা ব্যবহার করি। তাহলে কিভাবে কাজ করে ডিফাইন প্যারাগ্রাফ ব্রাউজার, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে এইভাবে গুগলে সার্চ করে আপনাকে শিখে নিতে হবে। আপনাকে কেউ হাতে ধরে শিখা দেবে না, অর্থাৎ আপনার শেখাটা আপনাকে শিখতে হবে। আমরা এই যে ভিডিওটা দিচ্ছি, এই ভিডিওটার মাধ্যমে আমরা যে শেখাচ্ছি, এই শেখাটা শুধুমাত্র আপনার তখনই কাজে আসবে যখন আপনি আপনার আগ্রহ অর্থাৎ সর্বোচ্চ দিয়ে আপনি আমাদেরটাও দেখবেন এবং গুগল থেকে সার্চ করে আপনি শেখার আগ্রহ অনুযায়ী বিভিন্ন ট্যাগের কাজগুলো দেখবেন। তো চলুন আমরা ডটপ্যাড প্লাস প্লাসে যাই। তাহলে আমরা আজকে ইমেজ ট্যাগকে কিভাবে লিঙ্কিং করতে হয় এবং টেক্সট ট্যাগকে কিভাবে লিঙ্কিং করতে হয় সেটা দেখলাম। তো এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব style.css, যেখানে আমরা লিখছিলাম এখানে শুধুমাত্র h1 অর্থাৎ হেডিং 1কে আমরা স্টাইল করছিলাম। তো এর পরবর্তীতে আমরা আরও বিভিন্ন ট্যাগগুলো দেখব। আশা করি আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের ওয়েব ডিজাইন করার জন্য যতগুলো ট্যাগ সবচেয়ে বেশি ব্যবহার করা হবে, যতগুলো ট্যাগ প্রয়োজন হবে, সমস্ত ট্যাগের ব্যবহারগুলোই আমরা আপনাদের এই টিউটোরিয়ালের মাধ্যমে দিয়ে দেবো বা দেখাই দেব। কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা প্রকৃতপক্ষে ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার হতে চান তারা অবশ্যই আমাদের টিউটোরিয়াল অনুযায়ী ফলো করবেন এবং প্রত্যেকটা ট্যাগ নিয়ে, প্রত্যেকটা টপিকস নিয়ে আপনারা রিসার্চ করবেন। রিসার্চ করে আপনি যত আয়ত্ত নিতে পারবেন, আপনি যত এক্সপার্ট হতে পারবেন একটা বিষয়ের উপরে, আপনার কিন্তু মার্কেট প্লেসে কাজ করতে যেয়ে আর কোনো অসুবিধা হবে না। এজন্য সকলে চেষ্টা করবেন আমরা যাগুলো শেখাচ্ছি এইগুলো প্র্যাকটিস করার এবং এইগুলো থেকে বিভিন্ন প্রশ্ন বের করে গুগলে সার্চ করার। আর যদি এই টিউটোরিয়ালটা বুঝতে বেশি একটা সমস্যা হয় বা কোনো কিছু বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমাদের টিউটোরিয়ালে কমেন্ট করবেন এবং ডিসক্রিপশনে লাইক দিবেন, অর্থাৎ ডিসক্রিপশনে আপনাদের সাথে কথা হবে যে আপনারা কমেন্ট করবেন, আমরা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের যতটুকু করা দরকার আমরা অবশ্যই চেষ্টা করব যে আপনাদের সহযোগিতা করার। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এই যে ওয়েব ডিজাইন সিরিজের টিউটোরিয়াল, এটা দ্বিতীয় পর্ব, এর পরবর্তী পর্ব আমাদের তৃতীয় পর্ব। তো এই দ্বিতীয় পর্ব এবং প্রথম পর্ব, আপনি যদি ওয়েব ডিজাইন, এমনও মানুষ থাকতে পারে যে আপনি শিখতে চাচ্ছেন না, অর্থাৎ আপনার ওয়েব ডিজাইনের প্রয়োজন নেই, কিন্তু আপনার ফ্রেন্ড বা ভাই ব্রাদার যারা আছে তারা কেউ হয়তো ওয়েব ডিজাইন শিখতে চায়, তো আপনি যদি আমাদের এই ভিডিওটা তাকেও শেয়ার করে দেন অথবা আমাদের এই চ্যানেল টেক তরিকুল চ্যানেল, এই চ্যানেলকে তাদেরকে রেফার করে দেন, তাহলে তারা কিন্তু শিখতে পারে। এজন্য সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।